ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ হস্তান্তর অনুষ্ঠানে গণভবন প্রান্তে উপস্থিত আছেন বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশের 18,566টি ছিন্নমূল, অসহায়, দরিদ্র এবং জলবায়ু উদ্বাস্তু আশ্রয়হীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জমিসহ গৃহ হস্তান্তর করবেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজকে এ শুভক্ষণে আমরা যুক্ত হয়েছি ভোলা জেলা জানাচ্ছি চরফ্যাশন উপজেলা তাদের মূল্যায়ন চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া আশ্রয়ন গ্রামে। আমরা যুক্ত হয়েছি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা পূর্ব দরগাপাড়া আশ্রয়ন গ্রামে এবং লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ন গ্রামে। এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং একযোগে 18,566টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং দেশের 70টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন হিসেবে ঘোষণা করার জন্য সানুগ্রহ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে আজকে আমরা এই আশ্রয়ণ প্রকল্পে ঘর দেবার জন্য প্রস্তুত করেছি, সেই সকল অঞ্চলের আমাদের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সাধারণ জনগণ এবং যারা আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ যারা জড়িত ওখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আমার দেশের যারা ভূমিহীন গৃহহীন মানুষ তাদের জন্য সেই আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়ের ব্যবস্থা, জীবন জীবিকার ব্যবস্থা তার উদ্বোধন করতে যাচ্ছি। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা এই ঘর করে দিয়েছি, যার ফলে তাদের জীবনটা বদলে গেছে। আর আজকে যেগুলি অবশিষ্ট তাদের জন্য করে দিচ্ছি এবং আগামীতে আমরা আরও দেখব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তা সেই স্বপ্ন বাস্তবায়ন করা এটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। আর সে কারণেই আজকে আমাদের এই প্রচেষ্টা। এই ঘরগুলি নির্মাণের কাজে যারা জড়িত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আন্তরিকতার সাথে এই ঘরগুলি তৈরি করে দেওয়া হয়েছে। আমি আজকের দিনটি আমার জন্য আরেক দিক থেকে গুরুত্বপূর্ণ। 2007 সালের 16ই জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে। বিএনপি খালেদা জিয়া ক্ষমতায় থাকতেও মিথ্যা মামলা দিয়েছিল, আবার সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তারাও গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়। আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগ, আমাদের সকল নেতাকর্মী, আমাদের সহযোগী সংগঠন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং দেশের সাধারণ জনগণ যারা সেই দিন এর প্রতিবাদ করেছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা শহরে 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে আমাদের মহানগর আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন তারা সেই সময় উপদেষ্টার
অফিসে পৌঁছে দেয় আমার মুক্তি চেয়ে। আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে শুরু করে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আমাদের সকল সংগঠন প্রত্যেকেই সক্রিয় ছিলেন। প্রায় 2 বছর সময় নেয়, তার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয় এবং এরপর আমাকে মুক্তি দেয়। আজকে 11ই জুন আমি সেই বন্দিখানা থেকে মুক্তি পেয়েছিলাম। কাজে আমি জাতির কাছে কৃতজ্ঞ, আর আমার দলের নেতাকর্মী সহ সেই সময় যারা আমাকে সহযোগিতা করেছেন সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জাতীয় আন্তর্জাতিকভাবে এবং আমাদের প্রবাসী বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে সমর্থন আমি পেয়েছিলাম সেটা কখনো ভোলার নয়। জনগণের মাঝে ফিরে এসেছিলাম 75-এ 15ই আগস্ট। বাবা মা ভাই হারিয়ে 6 বছর প্রবাসে রিফিউজি আকারে জীবন কাটিয়ে 81 সালে বাংলাদেশে আসতে পেরেছিলাম। তার কারণ হচ্ছে 1975 সালে 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মা, আমার 3 ভাই, আমার ভাতৃবধূ থেকে শুরু করে আত্মীয় পরিবার পরিজন 18 জন সদস্যকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ছোট বোন রেহানার আমি বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা বোধ হয় জীবনের থেকেও কষ্টকর, কঠিন ছিল। তারপর দেশে আসতে পারিনি। আমি জানি না আমার বাবা কি অপরাধ ছিল। তিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য। ক্ষুধা, দারিদ্র্যে নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত মানুষগুলির ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি নিজের জীবনে কিছু চাননি। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তিনি জীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনিই বাঙালি জাতিকে স্বাধীনতার মূল মঞ্চে উজ্জীবিত করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এই দেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিল। আর সেই বিজয়ের পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শাসনভার তিনি হাতে নেন, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গোলায় কোনো খাদ্য ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি। তারপর রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ সব কিছু ধ্বংসপ্রাপ্ত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংসস্তূপের উপর শূন্য হাতে দাঁড়িয়ে এই বাংলাদেশটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। একটি শোষিত বঞ্চিত জাতি, নির্যাতিত জাতি, তার উপর 30 লক্ষ শহীদ পরিবার, নির্যাতিত মা বোন এবং যারা আহত মুক্তিযোদ্ধা সকলেরই চিকিৎসা ব্যবস্থা এবং যারা শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, নির্যাতিত মা বোনদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রত্যেক ঘরে ঘরে রিলিফ পণ্য পৌঁছে দেয় আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী। রাস্তাঘাট ছিল না, নৌকায় করে পায়ে হেঁটে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। এভাবে যেমন একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে দেশকে আর্থসামাজিক উন্নয়নের পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর তখন এলো সেই চরম আঘাত। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার সব সুফল মানুষের দ্বারে পৌঁছাবার পূর্বেই 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সব কিছু যেন কেমন পাল্টে দেওয়া হয়ে যায়। দেশটা চলে আসে যুদ্ধ অপরাধী খুনিদের হাতে। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বপ্রথম নোয়াখালীতে, এখন যেটা লক্ষ্মীপুরে, জাতিপিতা সর্বপ্রথম এই ভূমিহীন মানুষকে ঘর এবং খাস জমি বিতরণ শুরু করেন এবং পর্যায়ক্রমিকভাবে সমস্তগুলো বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদের ঘর, আশ্রয় এবং ফসল উৎপাদনের জন্য জায়গা এটা দেবেন। সমস্ত খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করবেন। সেটাই ছিল তাঁর লক্ষ্য, যে কোনো মানুষই গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। কিন্তু 15ই আগস্টের পর আমরা দেখেছি যে সেই উদ্যোগ আর কারো ছিল না।
অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী ক্ষমতাসীনরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেই ব্যস্ত ছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ণ প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। 97 সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত, সেই প্রথম আমরা এটা সেন্ট মার্টিন দ্বীপে আমি 70টা পরিবার পেয়েছিলাম, তাদেরকে প্রথম ঘর করে দিই। এবং ঘরগুলি যেহেতু জায়গার খুব অভাব ছিল, আমরা ব্যারাক হাউস করে প্রত্যেকে একটা ভালো প্রশস্ত কামরা এবং তাদের জন্য ল্যাট্রিনের ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা করে দিয়েছিলাম। আর সেইভাবেই যাত্রা শুরু আশ্রম প্রকল্পের। দ্বিতীয় দফায় যখন সরকারে আসলাম 2009 সালে, কারণ এই দিনে মুক্তি পেয়েছে, এই মুক্তি পেয়ে যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট আমরা পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস রেখেছিল আমাদের উপর। যে মানুষগুলো আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা এটাই আমাদের দায়িত্ব। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি। এবং আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। আজকে আমরা এই মুহূর্তে নতুনভাবে আবার ঘর দেব যারা ভূমিহীন। সেই সাথে আরেকটা কথা আমি বলতে চাই, গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি, প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এ নিয়েই তো আমাদের বাঁচতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, সেদিকেই আমরা লক্ষ্য রাখছি। আজকে যে ঘরগুলি আমরা আপনাদেরকে দেব, এখানে আশ্রম প্রকল্প 2-এর অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এটা করা হবে। সেখানে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, সব জায়গায় আমি হয়তো কথা বলতে পারবো না, কয়েকটি জায়গার সাথে আমি যুক্ত হব। তো যারা ঘর পাচ্ছেন তাদের আমি অভিনন্দন জানাই। আর সেই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে ঘরগুলো আমরা করে দিচ্ছি, এটা কিন্তু আমার আপনার সম্পত্তি। যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে। এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। আমরা যারা বিভিন্ন সময় নদী ভাঙ্গা ক্ষতিগ্রস্ত তাদেরকেও আমরা সহযোগিতা করে যাচ্ছি, সহযোগিতা করে যাব।
কারণ আমাদের সকলের এটাই লক্ষ্য যে জাতির পিতা যে জাতির জন্য এভাবে জীবন দিয়ে গেছেন তার আকাঙ্ক্ষা পূর্ণ করাটাই আমাদের কাজ। তিনি সেই লক্ষ্মীপুর, এখন সেটা একসময় নোয়াখালীর অংশ ছিল, পরে লক্ষ্মীপুর জেলা হয়। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর আমাদের যতগুলি মহকুমা ছিল সব মহকুমাগুলিকে জেলায় তিনি উন্নত করে দিয়ে যান, যে কারণে লক্ষ্মীপুর জেলা, আর ওই লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা, সেখানে কিন্তু প্রথম তিনি গুচ্ছগ্রাম পরিকল্পনা নেন এবং সেখানে ঘর তৈরি করে দেন। এবং ওই সব অঞ্চলে অনেক চর ছিল, সেই জায়গাগুলি তিনি খাস জমিগুলি মানুষের মাঝে বিতরণ করেন এবং তিনি সকলের জমির একটা সিলিং ঠিক করে দেন। এর অতিরিক্ত জমি যা থাকবে খাস জমি করে সেগুলি মানুষের মাঝে, ভূমিহীন গৃহহীন এবং তাদের মাঝে বিতরণ করবেন, সেই ব্যবস্থাটাও তিনি নিয়েছিলেন। কাজে আজকে আমরা তার সেই পদাঙ্ক অনুসরণ করি, পদক্ষেপ নিচ্ছি যে কীভাবে আমরা এদেশের মানুষের ঘর বাড়ি তৈরি করে দিয়ে মানুষের জীবন মান উন্নত করতে পারি। আমাদের গৃহীত নানা প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধায় নিয়ে আসব, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে, আমরা সেই নাগরিক সুবিধাও নিশ্চিত করে যাচ্ছি। পাশাপাশি রাস্তাঘাট, পুল ব্রিজে উন্নয়ন করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, সোলার প্যানেল দেওয়া এবং সেই সাথে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেটা আমাদের সংবিধানে, যে সংবিধান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে প্রণয়ন করেন, 10 মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি। কাজে সেই সংবিধানের নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলি পূরণ করবার পদক্ষেপ নিয়েছি, যার শুভফল দেশবাসী আজকে পেতে শুরু করেছে। আমি জানি কোভিড-19 মহামারী এবং ইউক্রেনে আসা যুদ্ধ, গাজায় সেই ইসরায়েলের গণহত্যার কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, মূল্যস্ফীতি বেড়েছে। তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে, কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার, প্রণোদনা দরকার, ভর্তুকি দরকার, সবই আমরা দিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে 30 প্রকার ঔষধ দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েদের পড়াশোনায় বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিচ্ছি। আমরা ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব কথা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। 2008-এর নির্বাচনে আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল বলে আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম, সে 2021 সালের মধ্যে 20 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। সেখানে বাংলাদেশটা যে বদলে যাওয়া বাংলাদেশ রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই। আজকে তা আমরা বাস্তবায়ন করেছি। এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি, 2026 সাল থেকে যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও আমরা নিচ্ছি। দারিদ্রের হার আমরা কমিয়েছি, যেটা 41 ভাগ ছিল 18.7 ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্র 25 ভাগ থেকে 5.6 ভাগে আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, খাদ্য পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা আমরা নিয়েছি। তবে সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যাদের জমি আছে, এটা আপনারা যারা শুধু ভূমির গৃহহীন তা না, যারা ভূমি নাই তাদের তো জমি আমরা যেখানে যেখানে জমি পাওয়া যাচ্ছে সেখানে আমরা জমি দিচ্ছি। এর বাইরেও যারা উপস্থিত আছেন বা আমার কথা শুনছেন, সকলকে আমি এই আহ্বান জানাবো, কোথাও যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। অনাবাদি জমিগুলি চাষের আওতায় আনা, যে যা পারেন উৎপাদন করা। জলাশয় থাকলে সেখানে মাছের চাষ, জমি থাকলে ফসলের চাষ, ভিটি থাকলে সেখানে গাছ লাগান, অর্থাৎ যে যতটুকু পারেন উৎপাদন করেন। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তো আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না।
যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার, কাজে সেই দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, এখানে মেলা টাকা ভর্তুকি দিতে হয়, কাজে বিদ্যুৎ উৎপাদনে আমাদের যেমন খরচ হয়, কিন্তু আপনাদের আমরা তার থেকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না, পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন নিতে হবে। এটা আমাদের এই কথাটা সকলের জন্য প্রযোজ্য, কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো, যারা বিত্তবান আছেন অথবা যারা একেবারে ধৈর্য, সকলের জন্যই প্রযোজ্য। আমি বলবো যে যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না, আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারবো। আজকে আমি যে জায়গাগুলি এখন আমরা ঘোষণা দিচ্ছি, যেখানে সম্পূর্ণ নতুন সম্পূর্ণ ভূমি গৃহহীন মুক্ত 70টি জেলা, যে জেলায় যে সমস্ত এলাকায় আমরা ঘর দেব, সেই নামগুলি আমি এখন ঘোষণা দেব। আজকে যেগুলি দিচ্ছে এটা সেই নাম 70টা। এখানে ঢাকা, ধামরাই, গোপালগঞ্জ সদর, শরীয়তপুর, নড়িয়া জাজিরা, ফরিদপুরের সদরপুর, নেত্রকোনা, খালিয়াজুড়ি, কক্সবাজার সদর, মহেশখালী ঈদগাহ, চট্টগ্রাম, চন্দনাইশ, সন্দ্বীপ, সীতাকুণ্ডু, চাঁদপুর, হাইমচর, চাঁদপুর সদর, লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, নোয়াখালী, হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, কুমিল্লা, আদর্শ সদর, মুরাদনগর, ফেনী, সোনাগাজী, এই 7টি, এবং গাইবান্ধা, ফুলছড়ি, সারঘাটা, কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, চররাজীবপুর, রৌমারী, রংপুর, গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, লালমনিরহাট, কালীগঞ্জ, লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারি, নীলফামারী, সৈয়দপুর, সিরাজগঞ্জের চৌহালি, বগুড়া, শেরপুর, সাতক্ষীরা, আশাশুনি, যশোর, মনিরামপুর, খুলনা, পাইকগাছা, কয়রা, দাকোপ, নড়াইল, লোহাগড়া, নড়াইল সদর, বাগেরহাট সদর, শরণখোলা, রামপার, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারি, মোরেলগঞ্জ, মংলা, কচুয়া, ভোলা, বোরহানুদ্দিন, চরপেশন, মনপুরা, বরগুনা সদর, আমতলী, বরিশাল সদর, হিজলা, গৌরনদী, হবিগঞ্জ, আজমিরিগঞ্জ, সুনামগঞ্জ, দিরাই, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ। সর্বমোট এখানে আমরা 70টি উপজেলা আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে 2 কাঠা জমি এবং একটি করে ঘর, তার সাথে সাথে ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। আমি এখন আমার পক্ষে বিভিন্ন উপজেলা প্রান্তে উপস্থিত মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপকারভোগীদের নিকট জমির কবুলিয়ত, নামজারি খতিয়ান ও গৃহের সনদ, এগুলি আপনারা সকলে আমার পক্ষ থেকে তাদের হাতে হস্তান্তর করবেন। এত জায়গা আমার একসাথে যাওয়া সম্ভব নয়, সে কারণেই আমি আপনাদের উপরে দায়িত্ব দিচ্ছি, আপনারা প্রত্যেকের কাছে এটা হস্তান্তর করেন, এটাই আমি চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অসহায়, দরিদ্র, সহায়, সম্বলহীন মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম বিবি আয়েশা। আমার বাড়ি ঘর নদীয়ে ভাঙ্গা ফেলাইছে। আমার স্বামী 24 বছর আগে আমার স্বামী লিভার ক্যান্সারে মারা গিয়েছে। আমি অনেক দুঃখ নিয়ে আমার ছেলে মেয়ে করে লালিতে ফালিতে আমার অনেক কষ্ট হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি দিয়ে আপনার ইয়া করব? আমার একটি ভাঙা ঘর ছিল মাননীয় প্রধানমন্ত্রী, আমার এমন সমর্থ ছিল না আমি একজন টিন তার ঘরে লাগাইতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে একটা ঘর দিয়েছেন, আপনি বিদ্যুৎ দিছেন, কল দিছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্কুল দিছেন, গাটলা দিছেন, আমি অনেক খুশি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি কখনো জানি নাই যে আমি এমন একটা ঘর পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব আমার এই ভাষা জানা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে ইউনিট স্যারে আমারে অনেক সাহায্য করছে, অনেক ইয়া করছে মাননীয় প্রধানমন্ত্রী। এইবার ঝড় বৃষ্টির ভিতরে আমাকে শুকনা খাবার দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমি নামাজ পড়ে দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য দোয়া করি, আপনারা যেন সুস্থ থাকেন, দোয়া করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুশি হয়েছেন, সেটা দেখে আমরা খুশি। আপনি তো খুশি হয়েছেন ঘর পেয়ে? আপনি খুশি হয়েছেন তো ঘর পেয়ে? আমি অনেক খুশি হয়েছি, অনেক ধন্যবাদ দেই আপনাকে। যাক, আপনি এবং আপনারা যারা ঘর পেয়েছেন, আমি খুব আনন্দিত যে আপনাদের জন্য কিছু করতে পারলাম। এটাই বড় কথা। দোয়া করবেন দেশের জন্য। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাহাঙ্গীর মাঝি, আমি একজন জেলে। আমার ঝড় বন্যায়, আমার এখানে একটা ঘর ছিল, ঝড় বন্যায় আমার ঘরের টিন নিয়ে গেছে। আমার কোনো অর্থ ছিল না মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক কষ্টে ছিলাম এবং ওই পলিথিন আগে কোনো রকম ছেলে মেয়েদের কিনে জীবনযাপন করতাম মাননীয় প্রধানমন্ত্রী। এখন আপনি আমাকে একটা ঘর দিয়েছেন এবং টিউবওয়েল দিয়েছেন এবং বিদ্যুৎ দিয়েছেন, এখানে একটা স্কুল দিয়েছেন। এখন আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি, আপনার ফ্যামিলির জন্য দোয়া করি, যেন দেশের জন্য ভালো কাজ করতে পারেন। আপনি আমার মা এবং দেশের মা, আপনি আইসা যদি আপনি করে আমার ঘরে দেখা যাইতেন মা, আমরা অনেক খুশি হইতাম। আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে আমি খুবই খুশি যে আপনি ঘর পেয়েছেন। আসলে ঝড় বৃষ্টি তো হয়, আর ভোলার তো এরকমই অবস্থা। তিনটা নদী চারিদিকে, এদিকে ইলিশা, ওদিকে মেঘনা, ওদিকে তেঁতুলিয়া, সবসময় ভাঙনের হাতে থাকে। অনবরত এই বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস। তা আমরা চাই যে এদের জন্য আপনারা ক্ষতিগ্রস্ত না হন। দোয়া করেন যে আপনাদের সেবা করতে পারি। সবাই ভালো থাকেন, আপনারা সেই দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার নাম হোসনা, আমি একজন শারীরিক প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্ত নারী। আমার হাঁটতে কষ্ট হয়। আমার মেয়েদের নিয়ে কে না কে সময় পার করি, মানুষের বাসা বাড়িতে কাজ করি। আমি প্রতিবন্ধী বলে আমার স্বামী আমাকে রেখে চলে যাওয়ার পরে মানুষের নানা ধরনের ঠাট্টা লাঞ্ছনা পেয়ে মানুষের দ্বারে দ্বারে মোটু বাতের জন্য কেউ সাহায্য করেনি। আপনার কাছ থেকে প্রতিবন্ধী কার্ড পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কোনো মাথা গোঁজার ঠাঁই ছিল না। একটি কুড়ি ঘরে অনেক কষ্ট করে থাকতাম। প্রভাবশালীদের কাছে বারবার হাঁটতে, কেউ সাহায্য করেনি। সংসার নামক জীবনটা খুবই কষ্ট, আমার খুব কষ্ট হয়েছিল। মনে হয় আমি যেন মরে যাই, কিন্তু আমার মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি মরতে পারলাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে একটি ঘর পেয়েছি, ঘরে বিদ্যুৎ পেয়েছি, পানি পেয়েছি, মাথা গোঁজার মতো জায়গা পেয়েছি। আপনার কাছে আমি অসংখ্য ঋণী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মেয়েকে নিয়ে দাঁড়ানো সত্যিও সাহস পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই কক্সবাজারের জন্য অনেক করেছেন। আপনাকে আমাদের এই কক্সবাজারে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে আমার মেয়েদের জন্য দোয়া করবেন, যেন আমার মেয়েদেরকে লেখাপড়া করে দেশের জন্য ভালো কিছু করতে পারে।
আপনার হাতে দেশ থাকলে সুরক্ষিত থাকবে এবং সামনে এগিয়ে যাবে। আপনি হলে যোগ্য কন্যা, যোগ্য বাবার যোগ্য কন্যা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে যেন আল্লাহ হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় মেয়ে আপনার? কয় মেয়ে? 2 মেয়ে। আচ্ছা, কত বড়? একটা ক্লাস 2 তে পড়ে, আর একটা 2 বছর হয়েছে। ও আরে ছোট। আপনি ভাতা পান না? স্বামী পৈতৃক হ্যাঁ, ভাতা? আপনার কাছ থেকে বাতা পাইছি। আচ্ছা, আর তাছাড়া এমনিতেও ঘর পাইছেন, এখন একটা ঋণও দেওয়া হবে 30,000 টাকা করে। তো আমরা ঋণ দেই, ট্রেনিংটা করাই দিলে ঘরে বসে বসে যেহেতু কিছু উপার্জন করতে পারেন সেই ব্যবস্থাটা করে দেওয়া হবে। আপনি আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কেমন আছেন? আমার নাম রবিউল আলম, আমি একজন গরিব জেলে। পদ্মার নৌকায় নিয়ে আমি সাগর মাছ দিতে যাই, কখনো মাছ পেতাম কখনো পেতাম না। আমার ছেলে মেয়ে না খাইয়ে থাকতে হয়, একবেলা খালে একবেলা খাইতে পারতো না। আমার ওই টাকায় সংসার চলতো না। মাননীয় প্রধানমন্ত্রী ওই আমার 2-3 মাসের জন্য থাকতে হয় ওই সাগরে। যখন দর বৃষ্টি হয়, যখন বাতাস হয়, আমার ছেলেমেয়ের জন্য কষ্ট লাগে, কান্না করতাম বসে বসে। আমার ছেলেমেয়ের জন্য খুব কথা বলতে ইচ্ছা করতো, আমি নেটওয়ার্ক পাইতাম না, ওদের আমার সংযোগ পাইতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কান্না করতাম। আমার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, আমার একটা মাইসের জায়গায় থাকতাম। তখন যখন আমার স্বপ্ন করতো, মাছ ধরতাম, স্বপ্ন দেখতাম মাননীয় প্রধানমন্ত্রী আমি একটা বাড়ি জায়গা নিব, বাড়ি করব। কখন আমি বাড়ি নিতে পারি নাই, জায়গা নিতে করতে পারি নাই। আমার ছেলে মেয়ে আমার বলতো, আব্বু আমার জন্য জায়গা নিবে না, সবাই বাড়ি করছে, আমি বাড়ি করতে পারবো না। কখন আমার বাড়ি হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপহারে আমি একটা মুজিব বর্ষকর পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উপহারে একটা মুজিব বর্ষকর পেয়ে আমি খুশি আছি। ওখানে জায়গা পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে, আমার ছেলে মেয়ে খুব খুশিতে থাকে। আমার স্ত্রী হাঁস মুরগি লালন পালন করে। আমার স্ত্রী সাইডের জায়গার মধ্যে শাকসবজি লাগাই, আমি নিশ্চিত থাকি। মাননীয় প্রধানমন্ত্রী, যখন আমি সাগর চলে যাই, আমার চিন্তা হয় না, আমার টেনশন হয় না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্য আমি আশা করি, নামাজ পড়ে দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী, যখন বর্ষাকালে সাগর বন্ধ দেওয়ার পরে আমি একটা জেলে কার্ড পাই। ওই জেলে কার্ডে আমি চাল লই, চাল দিয়ে আমি সংসার চলি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই ঈদগাহ রাখেন, আপনি অনেক করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কক্সবাজারে অনেক কিছু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, রাস্তা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, কক্সবাজার বিমানবন্দর করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, মুশকালিতে কয়লা বিদ্যুৎ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজারবাসী থেকে আমি আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক কিছু করেছেন, আপনি যোগ্য বাবার যোগ্য কন্যা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে দেশ থাকলে সুস্থ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে দেশ থাকলে সুস্থ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। যে আপনি ভালো থাকেন সেই দোয়া করি। আপনার কয় ছেলে মেয়ে? আসেন, কয় ছেলে মেয়ে? আমার 2টা মেয়ে, 4টা ছেলে। মেয়ের দুটা বড়, আর আমার একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, আর একটা মেয়ে আর একটা ছেলে মাদ্রাসায় আবেদখানা একজো করে, আর একটা মেয়ে আর একটা ছেলে ছোট, আর একটা ছেলে কাজ করে। আচ্ছা, তো মেয়েদের লেখাপড়া শেখান, ভালো থাকুক সেই দোয়া করি।